তাই আন্ডার-19 প্লেয়ারদের বিপিএলের এই প্রত্যাবর্তনটা কিন্তু দেশের ক্রিকেটের জন্য বেশ ভালো। দর্শক, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্রিক ফ্রেন্ডজির যত সোশ্যাল মিডিয়ার পেজ আছে, অর্থাৎ আমাদের ইউটিউব এবং ফেসবুক, সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। শনিবার এনসিএল টি20তে দুইটা ম্যাচ ছিল, একটা ছিল এলিমিনেটর আর একটা ছিল কোয়ালিফায়ার। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা বনাম চট্টগ্রাম, যেখানে খুলনা জিতেছে, এবং কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো বনাম রংপুর, সেখানে রংপুর ম্যাচটা জিতে প্রথম দল হিসেবে এনসিএল টি20র ফাইনালে কিন্তু গেছে। শনিবারের দুইটা ম্যাচ বেশ লো স্কোরিং ম্যাচ ছিল, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল। ম্যাচ যদি লো স্কোরিং হয় কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, টি20 ম্যাচ বিশেষ করে, সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি সমস্যার কিছু আমি দেখি না। ইনফ্যাক্ট আমার বেশ পছন্দের একটা টি20 ম্যাচ হলো বিপিএল একবার 100 রান টার্গেট দিয়েছিল দুরন্ত রাজশাহী, চট্টগ্রামের এগেনস্টে 100 রান টার্গেট দিয়ে জিতেছিল। মোরাল অফ দ্য স্টোরি হলো এরকম লো স্কোরিং থ্রিলারগুলো আমার বেশ ভালো লাগে। শনিবার এনসিএল টি20তে এরকম দুটা লো স্কোরিং থ্রিলারই হয়েছে এবং দুইটা ম্যাচই বেশ জমজমাট হয়েছে। যদি শুরুর ম্যাচের কথা বলি তাহলে প্রথমে ব্যাটিং করেছিল খুলনা, সেখানে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, খুলনার ক্যাপ্টেন, তার 50-তে খুলনা 146-এর একটা পুঁজি কিন্তু পেয়েছিল স্কোরবোর্ডে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সিলেটের মাঠগুলোতে যেমন রান হয়েছে এনসিএল টি20তে, সেখানে 146কে খুব বেশি রান মনে হচ্ছিল না, কিন্তু সেই রানটাও আলটিমেটলি ডিফেন্ড করে ফেলেছে খুলনা। তবে একটা পর্যায়ে খুলনা এবং জয়ের মধ্যে পার্থক্য হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু চট্টগ্রামের ক্যাপ্টেন ইয়াসির আলী রাব্বি। ইয়াসির আলী রাব্বি যথেষ্ট লড়াই করেছেন এবং রাব্বি আউট হয়ে যাওয়ার পরই আসলে চট্টগ্রাম আর জয়ের বন্দর পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই খুলনা ম্যাচটা জিতে গেছে। তবে এই ম্যাচটায়, খুলনা বনাম চট্টগ্রামের ম্যাচটায়, দুই ক্যাপ্টেনের যে লড়াই ছিল, খুলনাকে একা হাতে সোহান যেভাবে টেনে নিয়ে গেছেন, রাব্বি একা হাতে যেভাবে চট্টগ্রামকে টেনে নিয়ে গেছেন, বিশেষ করে 146 ডিফেন্ড করতে নেমে সোহান যেভাবে বোলিং চেঞ্জেস করেছেন, ফিল্ডিং চেঞ্জেস করেছেন, সব কিছুই খুবই এনজয়েবল ছিল। এবং ইটস আ শেম এত সুন্দর বা এত জমজমাট একটা ম্যাচ দেখতে মাঠে খুব বেশি দর্শক কিন্তু উপস্থিত ছিল না, বাট ওভারঅল ইট ওয়াজ আ ভেরি নাইস টি20 ম্যাচ। বিকালে ম্যাচটার কথা যদি বলি তাহলে রংপুর বনাম ঢাকা মেট্রো, এই দুইটা ম্যাচ পয়েন্ট টেবিলে 1 আর 2 নাম্বার দুই দল ছিল, যে দল জিতবে সে দলই ফাইনালে যাবে, এমন একটা ম্যাচ। হাই স্কোরিং হবে, জমজমাট হবে, তেমনটাই ছিল প্রত্যাশা। ম্যাচ হাই স্কোরিং হয়নি ঠিকই, কিন্তু জমজমাট এখানেও হয়েছিল। দুপুরের ম্যাচটায় ঢাকা মেট্রো তারা কিন্তু 106 রান করতে পেরেছিল মাত্র, কিন্তু 106 রান করেও 20তম ওভার পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে গেছেন ঢাকা মেট্রোর ফিল্ডাররা, এবং এখানে বিশেষ ক্রেডিটটা পাবেন ঢাকা মেট্রোর ক্যাপ্টেন নাঈম শেখ। পুরো টুর্নামেন্টেই দারুণ ব্যাটিং করছেন নাঈম শেখ, পুরো টুর্নামেন্টেই তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটছে, বাট ক্যাপ্টেন নাঈম শেখ কিন্তু এই ম্যাচে ইমপ্রেসিভ ছিলেন। নাঈম জানতেন মাত্র 106 বা 7 রান ডিফেন্ড করতে তাকে আক্রমণাত্মক থাকতে হবে, এবং সেভাবেই তিনি তার ফিল্ডিং সাজিয়েছেন বা বোলিং চেঞ্জেস করিয়েছেন। টি20তেও আমরা শর্ট লেগে ফিল্ডার রাখতে দেখেছি নাঈম শেখকে। তো এই এনসিএল টি20টার আসলে প্রাপ্তিটা এখানে, যে আমাদের ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে ম্যাচ হচ্ছে, সেটা জমজমাট ম্যাচ হচ্ছে, সেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হচ্ছে। নাঈম শেখ, যার ক্যাপ্টেন্সি নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না, বা নাঈম শেখও ভালো ক্যাপ্টেন হতে পারেন এমন কোনো কথাবার্তা খুব বেশি বলা হয় না, সেই নাঈম শেখ 107 রান বা 8 রান নিয়ে লড়াই করছেন, 20তম ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যাচ্ছেন, নিজে অনেক রান করছেন। আবার রংপুরের কথা যদি আপনি বলেন তাহলে আকবর আলী, তিনিও লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং রংপুরের যারা সিনিয়র আছেন, তানভীর হায়দার বলুন, কিংবা আরিফুল হক বলুন, কিংবা বলুন আলাউদ্দিন বাবু, নাঈম ইসলাম, তারা সবাই ভালো করছেন। সব মিলিয়ে এনসিএল টি20 প্রাপ্তিটাই এখানে, যে জমজমাট ম্যাচ হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হচ্ছে, লোকাল ক্রিকেটাররা এনজয় করছে, লোকাল ক্রিকেটাররা পারফর্ম কিন্তু করছে। আবার বলছি, ইটস আ শেম ফাঁকা মাঠে এত জমজমাট ম্যাচগুলো হচ্ছে। দর্শক সংখ্যা থেকে মনে পড়লো এনসিএল এর পরেই কিন্তু বিপিএল শুরু হচ্ছে, এবং বিপিএলে দর্শক সংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে, কারণ বিপিএলে গ্ল্যামারের একটা ব্যাপার আছে। এই বিপিএল নিয়েও কিছু খবর কিন্তু আছে। গত 2-3 বছরে আন্ডার-19-এর যারা প্লেয়ার আছে তারা বিপিএল খেলতে পারেনি, কারণ বিপিএলটা যে সময় থাকে সেই সময় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থাকে অথবা আন্ডার-19 এশিয়া কাপ থাকে। লাস্ট 2-3 বছর এ কারণে আন্ডার-19 প্লেয়ার খেলতে পারেনি। এবার কিন্তু সেই সুযোগটা তৈরি হচ্ছে, কারণ নেক্সট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026-এ মাত্র আন্ডার-19-এর প্লেয়াররা একটা এশিয়া কাপ খেলে এসেছে, 2025-এর শেষের দিকে গিয়ে আরেকটা এশিয়া কাপ খেলবে, অর্থাৎ সামনে তাদের গুরুত্বপূর্ণ কোনো সিরিজও নেই বা টুর্নামেন্টও নেই। বিপিএলের সময় আন্ডার-19-এর প্লেয়াররা দেশেই থাকবে, এবং এ কারণেই আন্ডার-19-এর বর্তমান ব্যাচে যারা আছে তাদের বিপিএলে দল পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু বিসিবি করছে। ইতোমধ্যেই এনসিএল টি20তে ভালো পারফর্ম করেছেন ফাহাদ, ভালো পারফর্ম করেছেন পেসার আজিজুল হাকিম তামিম, তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন খুলনার হয়ে। এছাড়াও ইমন আছেন, যিনি এশিয়া কাপে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন।
পেসার, এইসব প্লেয়ারদের নিয়ে ইতোমধ্যেই দলগুলো কিন্তু আগ্রহ দেখানো শুরু করেছে। এখন ব্যাপারটা যেভাবে কাজ করবে সেটা হলো যে যদি বিপিএলের 7 দলের মধ্যে যদি কোনো দল আন্ডার-19 এই প্লেয়ারদের নিয়ে আগ্রহী থাকে, সেক্ষেত্রে বিপিএল গভর্নিং কাউন্সিলকে জানাবে যে আমি অমুক প্লেয়ারটাকে নিতে চাই, অমুক প্লেয়ারটাকে আমি আমার দলে চাই। তখন গভর্নিং কাউন্সিল একটা নিয়ম খুঁজে বের করে দেবে যে কিভাবে আন্ডার-19 প্লেয়ারদের বিপিএলের দলগুলো তাদের স্কোয়াডে নিতে পারবে। তাই সব মিলিয়ে 2-3 বছর পরে আন্ডার-19 প্লেয়ারদের কিন্তু আমরা বিপিএলে দেখার একটা সুযোগ পাবো। বিশেষ করে আজিজুল হাকিম তামিমের কথা আমি বলবো, তিনি এশিয়া কাপে ভালো করেছেন, এনসিএল টি20তে ভালো করেছেন এবং বিপিএলে একটা দলের সাথে তামিমের কিন্তু অলমোস্ট কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে বলেও শোনা গেছে। সেক্ষেত্রে তামিমের মতো এই 17-18 বছর বয়সের একটা ছেলে বিপিএলের মতো বড় মঞ্চে গিয়ে কিভাবে পারফর্ম করেন, এটা একটা দেখার বিষয় হবে। আবার একই সাথে তামিম যদি বিপিএলে একাধিক ম্যাচ পান, তামিম যদি বিপিএলের চাপ বা গ্ল্যামারকে পাশ কাটিয়ে ভালো পারফর্ম করতে পারেন, তাহলে সামনের যে আরও একটা আন্ডার-19 এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, সেখানে তামিম আরও আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবেন, আরও বেশি ম্যাচিওর হয়ে যেতে পারবেন। তাই আন্ডার-19 প্লেয়ারদের বিপিএলের এই প্রত্যাবর্তনটা কিন্তু দেশের ক্রিকেটের জন্য বেশ ভালো এবং এই প্রত্যাবর্তনটা বা আন্ডার-19 প্লেয়াররা যদি চান্স পান বিপিএলের দলগুলোই, তাহলে এটা বিপিএল আরও জমজমাট করে তুলবে বলে আমার বিশ্বাস। কেন জমজমাট করবে ছোট্ট করে একটু বলি। লাস্টবার কোনো প্লেয়ার আন্ডার-19 থাকা অবস্থায় বিপিএলে খেলেছিলেন সম্ভবত আফিফ হোসেন ধ্রুব, আর যে ম্যাচেই খেলেছিলেন সে ম্যাচে কিন্তু 5টা উইকেট আফিফ নিয়েছিলেন, ক্রিস গেইলকে বোল্ড করেছিলেন। সুতরাং যখনই 19 প্লেয়াররা বিপিএলে খেলতে এসেছে তারা ভালো করেছে। আশা করছি এবার ইমন কিংবা ফাহাদ কিংবা তামিমের হাত ধরে সেই পুরনো দিনগুলো ফিরে আসবে। এনসিএল আর দুটা ম্যাচ ডে বাকি আছে। সেকেন্ড কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ঢাকা মেট্রো বনাম খুলনা, এরপরে 24 তারিখে ফাইনালে রংপুরের মুখোমুখি হবে মেট্রো আর খুলনার ম্যাচে যে জিতবে সেই দল। সব মিলে 24 তারিখে এনসিএল এর ফাইনাল হবে। আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো, সবশেষ খবর জানাবো। বাট ফাইনালের 1-2 দিন আগেই আমি বলে দিচ্ছি এনসিএল টি20 টুর্নামেন্ট সফল। বাট এগেইন ফর দ্য থার্ড টাইম ইন দিস ভিডিও, ইটস আ শেম মানুষজন মাঠে আসছে না এত সুন্দর এত জমজমাট খেলা দেখতে। আমি প্রত্যাশা রাখবো পরবর্তী যে আসরগুলো হবে এনসিএল টি20, তখন বিসিবি বা ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ আরও বেশি সময় নিয়ে আরও বেশি প্রমোশন করে টুর্নামেন্টটা মাঠে গড়াবে। তাহলে মাঠেও আরও বেশি দর্শক হবে, প্লেয়াররাও আরও বেশি উৎসাহ উদ্দীপনা পাবে। সিলেট থেকে আমি ফয়সাল হাবিব আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন।